এবার চলে যাব অন্য খবরে। বেআইনি পার্কিং, এই বেআইনি পার্কিং নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন। কলকাতার পরে এবার দক্ষিণ দমদম যে পুরসভা, সেই পুরসভায় নাগেরবাজার উড়ালপুলের নিচে এইভাবে বেআইনি পার্কিং, সেই বেআইনি পার্কিং দখল, বেআইনি পার্কিং রুখতে উদ্যোগী হলো দক্ষিণ দমদম পুরসভা। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। একটু দেরি হলো নাকি? এই যে ব্রিজের নিচে বাগুইয়াটি হোক বা নাগেরবাজার উড়ালপুল, সেই উড়ালপুলের নিচে তো অনুপ বরাবর এরকম বেআইনি পার্কিং থাকে। এবং অনেকটাই দেরিতে হলো কিন্তু শুরু করলো দক্ষিণ দমদম পৌরসভা। তার কারণ হচ্ছে দক্ষিণ দমদম পৌরসভা যশোর রোডে যে সমস্ত এলাকা নাগেরবাজার সংলগ্ন প্রত্যেকটি জায়গায় কিন্তু এরকম বেআইনি পার্কিং থাকে। কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক এবং বেআইনি পার্কিং সম্পর্কে থেকে শুরু করে একাধিক যে মন্তব্য, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু পৌরসভার পক্ষ থেকে একেবারে দক্ষিণ দমদম পৌরসভার যিনি চেয়ারপারসন তিনি কস্তুরী চৌধুরী সহ বাকি যারা ছিলেন অর্থাৎ আধিকারিক, তাদের সঙ্গে নিয়ে এই পৌরসভা কিন্তু একেবারে বেআইনি পার্কিং অভিযানে নামলো এবং বলা হলো একেবারে স্পষ্টভাবে এইভাবে বেআইনি পার্কিং করা যাবে না, যারা পার্কিং করবে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে পার্কিং সংস্থা সেখানে টাকা তোলা হচ্ছিল এবং তাদেরকে বারণ করা হলো এবং বলা হচ্ছে কোনোভাবে বৈধতা ছিল না কিন্তু এই পার্কিং এর। নাগেরবাজার থেকে একদিনেই থেমে যাবে নাকি চলবে? কিন্তু এইভাবে বেআইনি পার্কিং পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে এটা কিন্তু একদিনে কোনোভাবে থামবে না, কারণ নিয়মিতভাবে কিন্তু রুটিন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজকে মৌখিকভাবে বলা হলো সেক্ষেত্রে ব্যবস্থা যদি কোনোভাবে না নেওয়া হয়ে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে, প্রয়োজনে থানায় এফআইআর করা হবে। অর্থাৎ বেআইনি পার্কিং কোনোভাবে করা যাবে না, এমনটাই কিন্তু পৌরসভার পক্ষ থেকে স্পষ্ট করা হলো আজকে। একদম। স্থানীয় বাসিন্দারা আর চেয়ারপারসন কি বলছেন দেখুন। বাকি টাকা দেন পার্কিং ফি, এইখানে যারা থাকে কত টাকা করে নেয় পার্কিং এর জন্য? কোন স্লিপ দেয় আপনাদের? কত টাকা নেয়? 10 টাকা থেকে 20 টাকা স্কুটির জন্য। মূলত আজকে যশোর রোডের উপর যে জায়গাগুলোতে বেআইনি পার্কিং হচ্ছে তার বিরুদ্ধে আমরা জয়েন্ট ইন্সপেকশন করতে এসেছি, যে কারা করছে, কারা এর মধ্যে লিপ্ত আছে। টাকা দিয়ে পার্কিং করা হচ্ছে এই জিনিস আমাদের জানা ছিল না, পৌরসভা অন্ধকার ছিল। আমরা যেই মুহূর্তে এটা খবর হয়েছে সেই মুহূর্তে এটাকে বন্ধ করে দিতে বলেছি এবং প্রশাসনকে নির্দেশ দিয়েছি যে যাদের কাউকে যদি দেখেন যে টাকা তুলছে তাকে তৎক্ষণাৎ অ্যারেস্ট করবেন। বিভিন্ন জায়গাতেই প্রশাসনের এই অংশ অন্ধকারে থাকে, তারা কিছু জানেনই না। যেমন এগরায় সেচ দপ্তরের জমিতে বাড়ি তৈরি করে ফেলা হলো, দোতলা বাড়ি, তারপরে আমরা খবর করলাম, তারপরে এখন ভাঙা হচ্ছে। দেখছেন সেই ছবি। কথা বলবো প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। সেচ দপ্তরের জায়গা দখল করে দোতলা বাড়ি এবার ভাঙা হলো 9 নম্বর এগরা পুরসভার একটি ওয়ার্ডে, 6 নম্বর ওয়ার্ডের ঘটনা। পঙ্কজ, কতদিন ধরে এই বাড়ি তৈরি হয়েছে, বাড়িতে বসবাসও শুরু হয়ে গিয়েছিল? দেখো অনিলা, একেবারে যেখানে সেচ দপ্তরের জায়গার উপরে দীর্ঘদিন ধরে, যেটা জানা যাচ্ছে প্রশাসন সূত্রে, দীর্ঘদিন ধরে ওই মালিক যেখানে শঙ্কর জেনা নামে, যে 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তিনি কিন্তু অবৈধভাবে নির্মাণ তৈরি করেছেন, যেখানে বসবাসও করেছিলেন দীর্ঘদিন ধরে। সেখানে ক্ষেত্রে যেখানে প্রশাসন তরঙ্গ নড়ে, তারপরে তাদেরকে নোটিশ জারি করা হয়, সেক্ষেত্রে তারা কিন্তু কোনো মতে কোনো না কথা শুনেও সেই অবৈধ নির্মাণে তারা বসবাস করে। আজকে তাদের প্রশাসনের পক্ষ থেকে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিতিতে কার্যত জেসিপি দিয়ে কিন্তু কার্যত দোতলা বিল্ডিংটি ভাঙা হলো, যেখানে কার্যত স্থানীয় বাসিন্দাদের দাবি যে দীর্ঘদিন ধরে এইরকম বেআইনিভাবে কার্যত যে বেআইনিভাবে নির্মাণ উঠছে, সেক্ষেত্রে প্রশাসনের যে এই যে প্রয়াস, সেক্ষেত্রে তাদের অনেকে সাধুবাদ জানাচ্ছে এবং অনেকে জানাচ্ছে যেখানে যে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে তাদের কিছু একটা ব্যবস্থা করা হোক, এমনটাই কিন্তু জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ। কি কারণে এই নির্মাণ ভাঙছে? অবৈধ নির্মাণ ছিল ইরিগেশনের জায়গায়। ভালো সাধু উদ্যোগ, সব জায়গায় আগে সমস্ত সরকারি জায়গা দখলমুক্ত হয়, তাহলে পাবলিক মানে জনগণ পরিষেবা ভালো পাবে। তবে যাদের ভাঙা হলো তাদের যেন একটা সাবস্টিটিউট ব্যবস্থা করে দেওয়া হয়। এবার চলে যাব শিউড়ির কোর্ট বাজারে। সেখানে উচ্ছেদ নোটিশ দিতে গিয়ে একেবারে ক্ষোভের মুখে পড়লেন পুরসভার কর্মীরা, কারণ তাদের দাবি, ব্যবসায়ীদের দাবি, পুরপ্রধানের কথা মতো তারা আগে দোকান পিছিয়ে নিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে শিউড়ি পুরসভা এখন দিতে এলো নোটিশ। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, পুরপ্রধান কি সত্যি এরকম আশ্বাস দিয়েছিলেন যে দোকান পিছিয়ে নিলে তাদেরকে হকারি ব্যবসা করতে দেওয়া হবে?
দেখো, সেটা হচ্ছে যে প্রথম দিন যখন সিউড়ি বিভিন্ন এলাকায় দখলদারি উচ্ছেদ চলছিল, সেই সময় কিন্তু যখন এই যে পোর্ট বাজার এলাকা, সিউড়ি জেলা স্কুলের সামনে এবং সিউড়ি স্টেট ব্যাংকের সামনে, সেখানে যখন গেছিল পুরসভা কাউন্সিলররা, তখন কিন্তু তারা নিজেরাই তখন কিন্তু পুরসভার তরফে একটা আশ্বাস দেওয়া হয়েছিল যে কিছুটা পিছিয়ে নিলে রাস্তা যদি একদম সঠিকভাবে করে হয় তাহলে কিন্তু পিছিয়ে নেওয়া হতে পারে। কিন্তু সেক্ষেত্রে পুরসভা আবারও দেখেছে যে তারা কিন্তু পিছিয়ে নেওয়ার পরেও রাস্তাতে কিন্তু যানজট আসছে এবং রাস্তার দুপাশে দোকান বসে আছে, এবং তখন কিন্তু পুরসভা ঠিক করেছে যে তাদেরকে নোটিশ দেওয়ার, সিউড়ির অন্যান্য জায়গায় নোটিশ দেওয়া হয়েছে। আজ সেখানে যখন নোটিশ দিতে যায়, এই যে তুমি বলছিলে যে আজ যখন নোটিশ দিতে যায় তখন ক্ষোভের মুখে পড়েন পুরসভা পুরকর্মীরা, একটু অ্যাম্বিয়েন্সটা দেখাবো। আমাদেরকে ছোট করতে বলে আমাদের ছোট করে নিয়েছে, না খেয়ে মারাচ্ছে, এমনি মরে যাবো। আমাদেরকে গুলি করে তারপরে কি হলো? সমস্যার সমাধান কিছু হলো সুপ্রদীপ? তারপরে সেটা যখন পুরসভা দেখেছে যে ওই এলাকায় সবচেয়ে বেশি যানজট লাগছে, তখন কিন্তু পুরসভা একটা নোটিশ দিতেছে এবং তখনই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে পুরকর্মীদের, এবং তখন কিন্তু তারা কয়েকটি দোকানে নোটিশ দিয়েছে এবং না দিয়ে ফিরে আসে। এরপর তারা গোটা ব্যাপারটি কিন্তু বিভিন্ন জেলা শাসককে জানিয়েছেন এবং আজকে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেই কিন্তু সিদ্ধান্ত হবে নতুন করে নোটিশ দেওয়া হবে না এলাকায় মাইকিং করা হবে। তবে পুরসভা কিন্তু জানিয়েছে যে ওই এলাকায় যেভাবে অবৈধ নির্মাণ রয়েছে তা কিন্তু সমস্যা ফেলা হবে। আর পুরসভার চেয়ারম্যান তিনি বলছেন অভব্য আচরণ করেছেন ব্যবসায়ীরা, পুরকর্মীদের গালিগালাজ দিয়েছেন। দেখুন, সিউড়ি শহর কালকে তো গোটা সারাদিন হয়েছে নোটিশ সাপ, আজকেও হয়েছিল, কিছু জায়গায় আরম্ভ হয়েছিল সকাল থেকে, কিন্তু কিছু উচ্ছৃঙ্খল ছেলে আমাদের যে কাউন্সিলররা গেছিল সঙ্গে তাদেরকে একটু গালিগালাজ করেছে। সঙ্গে সঙ্গে আমি ডিএম সাহেবকে, এসডিও সাহেবকে জানিয়েছি। অলরেডি 60% আমাদের নোটিশ সার্ভ হয়ে গেছে, তো আজকে কথাবার্তা বলবো, বাকিটা কালকের মধ্যে কমপ্লিট করে দেবো। স্টেপ আমরা গিয়ে পার্টিকুলার ভিডিও ফুটেজ আছে দেখাবো, এরপর স্টেপ নেবে যে প্রশাসন যেটা নেবে। আমি আমার তরফ পৌরসভা কমপ্লেন করবো। এবার উত্তরবঙ্গে চলে যাবে, একটা ভয়াবহ ছবি দেখাবো। বরাত জোরে রক্ষা, কালিম্পংয়ের ফাগু নদীতে পড়ুয়াদের হঠাৎ করে এই যে বিভিন্ন যে নদী, সেই নদীগুলো সাধারণত শুকনো থাকে, তারপরে হঠাৎ করে হড়পা বান আসে, জল একেবারে ফুলে ফেপে ওঠে, ওই রকমই পুলকার জলের মধ্যে। দেখুন, কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, এই পড়ুয়ারা কি এই পুলকারে করে পারাপার হচ্ছিল? একেবারে তাই, প্রতিদিনই কিন্তু এই ফাগু নদী পার করে তাদের স্কুল শেষ করে যেতে হয় তাদের পরিবর্তন থেকে। এবং আমরা জানি যে গত কয়েকদিন ধরে কিন্তু অবিরাম বৃষ্টি চলছে পাহাড় দিয়ে, বিশেষ করে কালিম্পং কিন্তু টানা বৃষ্টি চলছে। আজ যখন তারা স্কুলে যাচ্ছিল এই পিকআপ ভ্যানে চেপে, তখনই কিন্তু আচমকা নদীতে পিকআপ ভ্যান উঠতেই কিন্তু আচমকা জল বেড়ে যায়। যে কথা বলছে, কারণ পাহাড়ি নদীগুলোতে কিন্তু হরপা বান বারংবারই আসে এবং তার জেরেই কিন্তু গাড়ি আটকে যায়, প্রায় বেশি যাওয়ার উপক্রম হয়। সেই সময় কোনো রকমের এই স্কুল পড়ুয়াদের আটকাতে স্থানীয় যে মানুষরা আছে তারা ছুটে যান জীবনের ঝুঁকি নিয়ে, তারা নদীর মাঠ মধ্যখানে যায় এবং তারপর এক এক করে স্কুল পড়ুয়াদের কাঁধে পিঠে করে নামিয়ে নিয়ে আসেন। বিপদ মুক্ত করা গেছে, কিন্তু আর কিছুক্ষণ হলেই কিন্তু যদি সেখানে কোনো স্থানীয় বাসিন্দা না থাকতো তাহলে কিন্তু আরো বড় ধরনের বিপদ হতে পারতো। এই যে ছবি দেখছেন ভয়ঙ্কর ছবি, এবং দেখলে মনে হবে যেন এই নদীগুলো একেবারে শান্ত শিষ্ট, এই নদীগুলো পারাপারি করা হয় গাড়ি করে, এবং বড় গাড়ি নিতে বলেন সবাই, এবং সেই গাড়ি এখন ভেসে যাচ্ছে এরকম অবস্থা। এমন চলে এলো, জল ফুলে ফেপে উঠলো, সেই জলের মধ্যেই পড়ে গেল পুলকার, আর একটু হলেই একেবারে মৃত্যু মুখ থেকে ফিরে এলো বলা যায় এই পড়ুয়ারা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্স। এবার দেখাবো টানা বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্স, বিভিন্ন জায়গায় জলমগ্ন গ্রাম। সেনা সাহায্য করলো। ওয়াসবাড়ি এলাকায় বিভিন্ন জল ঢাকা নদী ফুলে ফেপে উঠেছে, লিস নদীর বাঁধ ভেঙে গেছে। ধূপগুড়ি, মালবাজার, নাগরাকাটার একাংশ একেবারে জলবন্দী, বাঁধ ভেঙে জলবন্দী ডুয়ার্সের বহু এলাকা। পুলিশ প্রশাসনের সঙ্গে উদ্ধারের সেনা। জল বেড়েছে ডায়না, জলঢাকা, চেল নদীতে। ভারী অতি ভারী বৃষ্টি চলছেই, আর এইভাবেই ডুয়ার্স ভাসছে। আর টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ফের জল বাড়ছে তিস্তার। অবিরাম বৃষ্টিতে জলমগ্ন তিস্তা বাজার। দার্জিলিং এ 3 মাইলে ধস। লামাহাটা দার্জিলিং যোগাযোগ একেবারে বন্ধ। দেখুন কি অবস্থা, টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়।
আর মালদাতেও ভারী বৃষ্টি, মালদাতেও ভারী বৃষ্টিতে একেবারে জলমগ্ন মালদাতেও জল জমছে, কারণ টানা বৃষ্টি হচ্ছে, অবিরাম বৃষ্টি হচ্ছে, জনজীবন ব্যাহত হচ্ছে, স্কুলে যাওয়া থেকে আরম্ভ করে বাইরে বেরোনো কঠিন হয়ে যাচ্ছে। জলবন্দী মালদা শহরের একাংশ, ইংরেজ বাজার, ওল্ড মালদায় জল জমেছে, 2 পুরসভার নিচু এলাকা বৃষ্টিতে একেবারে জলে ভর্তি। ভারী বৃষ্টির পূর্বাভাস আরো আছে, আর দুর্ভোগের আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এবার চলে যাব অসমে বারবার প্রাকৃতিক দুর্যোগে ভাসে কাজিরাঙা। বন্যপ্রাণের অবস্থা দেখুন, জলের তলায় কাজিরাঙার বিস্তীর্ণ এলাকা, 26% জঙ্গল ক্যাম্প জলের তলায়। বন্যায় বিপর্যস্ত কাজিরাঙার বন্যপ্রাণ। এইভাবেই প্রতি বছর এরকম ভাবেই বন্যপ্রাণ ভেসে যায়, বহু বন্যপ্রাণ ভেসে যায় জলের তলায়। ক্যামেরা